বধূ সেজে বাসরঘরে বসে আছে প্রিয়া। অপেক্ষার প্রহর গুনছে কখন বাসরঘরে আসবে তার স্বপ্নের পুরুষ। এমন সময় বর্ষে যে রুমে প্রবেশ করলো সাব্বির। দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে পা বাড়ালো খাটের দিকে। নববধূ প্রিয়ার পাশে বসে সাব্বির বলল, খবরদার আমাকে স্পর্শ করবেন না। সাব্বিরের এমন কথা শুনে প্রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। প্রিয়ার এমন চাহনি দেখে সাব্বির বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? কি বলছি বুঝতে পারেননি? প্রিয়া কি বলবে কিছু বুঝতে পারছে না, আমতা আমতা করে বলল, এসব কি বলছেন আপনি? সাব্বির আবারও বলল, বলছি আমাকে স্পর্শ করবেন না। প্রিয়া বলল, কিন্তু কেন আমি আপনাকে স্পর্শ করব না? আমরা স্বামী স্ত্রী, আমরা দুজন দুজনকে স্পর্শ করব, এটাই তো স্বাভাবিক। সাব্বির বলল, এজন্যই তো আমি আপনাকে আগে বলে দিয়েছি যাতে আপনি আমাকে স্পর্শ না করেন। সাব্বিরের কথা শুনে প্রিয়ার আগে ক্ষোভে ফেটে যাচ্ছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। একটা বালিশ সাব্বিরের দিকে ছুড়ে দিয়ে বলল, এক্ষুনি রুম থেকে বের হয়ে যান। সাব্বির বলল, কেন? আমি রুম থেকে বের হয়ে যাব কেন? এটা আমার রুম, এখানে আমি ঘুমাবো, চাইলে আপনি রুম থেকে বের হয়ে যেতে পারেন। জবাবে প্রিয়া বলল, এটা আপনার রুম ছিল, এখন এটা আপনার রুম না, এটা আমাদের রুম, ঠিক আছে? সাব্বির মাথা নাড়িয়ে হাসূচক সম্মতি জানালো। প্রিয়া বলল, ঠিক আছে, রুম থেকে বেরিয়ে যেতে হবে না, এই বালিশটা নিয়ে সোজা গিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়ুন। সাব্বির আর কোনো কথা না বলে প্রিয়ার দেওয়া বালিশটা নিয়ে সোজা গিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। আর প্রিয়া খাটের উপর বসে মনে মনে ভাবতে লাগলো, কি ভাবলাম আর কি হলো, আমার জীবনের স্বপ্নটাই মাটি করে দিল। সকালে প্রিয়ার ডাকে সাব্বিরের ঘুম ভাঙলো। চোখ খুলে দেখতে পেল প্রিয়া বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে সাব্বিরকে ডাকছে। সাব্বির ঘুম ঘুম চোখে বলল, কি হলো, ডাকছেন কেন? প্রিয়া বলল, আমি কলেজে যাব, টাকা দিন। সাব্বির অবাক হয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কলেজে যাবেন মানে? গতকাল আমাদের বিয়ে হয়েছে আর আজ আপনি কলেজে যাবেন? প্রিয়া বলল, হ্যাঁ আমার ক্লাস আছে, কিন্তু মানুষে কি বলবে আর বাসার সবাইকে আমি কি বলবো? দেখুন, কে কি বললো সেটা দেখার সময় আমার নেই, আর বাসার লোকদের আপনি কি বলবেন সেটা একান্তই আপনার ব্যাপার। প্রিয়ার কথা শুনে সাব্বির রাগান্বিত স্বরে বলল, দেখুন, কাল আপনার জন্য আমার ফ্লোরে ঘুমোতে হয়েছে, আর সকালে উঠতেই আপনি আমাকে পেইন দিচ্ছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। প্রিয়া একটা হাসি দিয়ে বলল, কি হবে না হবে তা পরে দেখা যাবে, এখন আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টাকা দিন। সাব্বির কোনো উপায়ন্তর না পেয়ে পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দিয়ে বলল, এই যে নিন, আমাদের বাসা থেকে কলেজে যাওয়া আসার খরচ হবে 50 টাকা, বাকি 50 টাকা বাসায় এসে আমাকে ব্যাগ দিবেন। প্রিয়া অবাক হয়ে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এই কেমন পুরুষ যে কিনা তার স্ত্রীকে কলেজে যাওয়ার জন্য 100 টাকা দিয়ে আবার 50 টাকা ব্যাগ চায়? নিশ্চয়ই আমার জীবনটা তেনা তেনা করে ছাড়বে। সাব্বির বলল, কি ভাবছেন? ধরুন, আপনার না কলেজের টাইম চলে যাচ্ছে। প্রিয়া আর কিছু না বলে সাব্বিরের হাত থেকে টাকাটা নিয়ে রুম থেকে হনহন করে বের হয়ে যায়। প্রিয়া আর তার বান্ধবী নীলা ক্লাস শেষ করে কলেজের সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রিয়ার বান্ধবী নীলা বলল, কিরে বান্ধবী, বিয়ের পর দিন ক্লাসে চলে আসলি, পড়ালেখায় এত সিরিয়াস হলি কবে থেকে? প্রিয়া বলল, কি করব বল, পড়ালেখা ছাড়া কি আর কোনো উপায় আছে? ভেবেছিলাম বিয়ের পর জীবনটা সেটেলড হয়ে যাবে, কিন্তু এখন দেখি আমার বিয়ের আগেও যা, বিয়ের পরেও তা। নীলা বলল, মানে? তোর কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। প্রিয়া বলল, মানে আমি তোকে বুঝিয়ে বলছি, শোন, বাসুরঘর নিয়ে সব মেয়েদের জীবনেই একটা স্বপ্ন থাকে। বাসুর ঘরে বর আসবে, ঘুমটা খুলবে, কপালে চুমু খাবে, তারপর সারা রাত গল্প করে কাটিয়ে দিবে। কিন্তু আমার বেলায় ঘটলো অন্য ঘটনা। বর আসলো, আমার পাশে বসলো, তারপর বসে কি বলল শুনবি? কি বলল? আমার বর বলল, খবরদার আমাকে স্পর্শ করবেন না। কথাটা শুনে নীলা হাহা করে হেসে উঠল। প্রিয়া রাগান্বিত স্বরে বলল, চুপ কর, আশেপাশে মানুষ আছে। নীলা বলল, তার মানে তোর বর তোকে এখনো কুমারী রেখেছে? প্রিয়া বলল, হ্যাঁ। নীলা বলল, তোর মতো নারীকে তোর বর কেন? পৃথিবীর কোনো পুরুষই স্পর্শ করতে চাইবে না। প্রিয়া অবাক হয়ে বলল, কেন? নীলা বলল, কারণ হচ্ছে নারীদের একটু ছলাকলা জানতে হয়, সেটা তোর মাঝে নেই। প্রিয়া বলল, আমার মাঝে নেই মানে? আমাকে কি তোর পুরুষ মনে হয়? নীলা বলল, আহা, আমি তোকে সে কথা বলিনি। জবাবে প্রিয়া বলল, তাহলে কি বলতে চাচ্ছিস, একটু বুঝিয়ে বল। তারপর নীলা প্রিয়াকে সবকিছু বুঝিয়ে বলতে লাগলো। নীলা সব কথা শুনে প্রিয়া বলল, ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি তোকে বড়সড় একটা ট্রিট দিব। নীলা বলল, ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল, না হলে দেরি হয়ে যাবে। বলেই তারা দুজন আবার হাঁটতে শুরু করলো। সাব্বির আর সাব্বিরের বাবা বাবু চৌধুরী খাবার টেবিলে খেতে বসেছেন। টেবিলে খাবার পরিবেশন করছেন সাব্বিরের মা স্বপ্না বেগম। বাবা সাব্বিরকে বললেন, কি ব্যাপার, বৌমা কোথায়? বৌমা কি খাবে না? সাব্বির বলল, জি বাবা, খাবে, ও অ্যাসাইনমেন্ট করছে তো তাই একটু পরে খাবে। বাবু চৌধুরী বলল, এজন্যই আমি বলি বিয়ের পর মেয়েদের লেখাপড়ার দরকার নেই, না ঠিক মতো পড়াশোনায় মন দিতে পারে না সংসারে, ফলে সংসার পড়ালেখা দুটোই নষ্ট হয়। মা বলে উঠল, মেয়েটা যেহেতু পড়তে যাচ্ছে আর সাব্বিরও পড়াতে যাচ্ছে, তাহলে পড়ুক না, ওদের কথা তো আর ফেলে দেওয়া যায় না। সাব্বির মনে মনে ভাবলো, এজন্যই তো বলেছিলাম আমাকে বিয়ে করানোর দরকার নেই, তোমরা আমাকে জোর করে দিয়ে দিয়েছো, তোমাদের জন্য এখন আমি রাতে ঘুমোতে পারি না, আমাকে ফ্লোরিং করে ঘুমোতে হচ্ছে, আর এদিকে উনি কলেজ ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত। এবার বুঝবা বাবার সব কাজ যখন তোমাকে একা একা করতে হবে, বুঝবা কাজের মেয়েটাকেও বিদায় করে দিয়েছো, এবার ঠেলা সামলাও। হঠাৎ বাবার চোখ পড়লো সাব্বিরের দিকে। কিরে, কি ভাবছিস? সাব্বির আমতা আমতা করে বলল, না বাবা, কিছু না। বাবা বলল, কতদিন বলবো খেতে বসে কোনো চিন্তা ভাবনা করা ঠিক না? এমন সময় মা বাবাকে বলল, তোমাকে কি একটু ভাত দিব? বাবা বলল, না, আমার খাওয়া শেষ, তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যেও, টিভি দেখতে গিয়ে আবার রাতের ঘুম নষ্ট করো
করো না। কথা বলে বাবা খাবার টেবিল থেকে উঠে চলে গেলেন। প্রিয়া তার বান্ধবী নীলার কথা মতো সাজগোজ করে বেডরুমে প্রবেশ করলো। রুমে ঢুকে খাটের উপর চোখ পড়তেই প্রিয়া দেখতে পেল সাব্বির নাক ডেকে ঘুমোচ্ছে। যে মানুষটা মাত্র 5 মিনিট আগে বেডরুমে প্রবেশ করেছে, এই মানুষটা এমন গভীর ঘুমে কি করে আচ্ছন্ন হলো? প্রিয়া একবার নিজের শরীরের দিকে তাকালো। শাড়িতে প্রিয়াকে সত্যি অনেক সুন্দরী লাগছে। এক দৃষ্টিতে যে কোনো পুরুষ প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। আস্তে আস্তে সাব্বিরের দিকে এগিয়ে গেল। খাটের একপাশে বসে সাব্বিরের মুখের দিকে চেয়ে ভাবতে লাগলো, এমন আনরোমান্টিক খাটাস পুরুষ আমি আমার জীবনেও দেখিনি। মন চাচ্ছে এক্ষুনি গলা টিপে মেরে ফেলি। আমার জীবনের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে তিনি এখন ঘুমোচ্ছেন, এরকম পুরুষ হয় নাকি? প্রিয়া অনেক ভেবেচিন্তে সাব্বিরের মাথার নিচ থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ সাব্বিরের ঘুম ভেঙে গেল। দেখতে পেল খাটের উপর প্রিয়া নেই। কিন্তু এত রাতে গেল কোথায়? হঠাৎ সাব্বিরের চোখ পড়ল মেঝের দিকে। দেখলো প্রিয়া ফ্লোরে শুয়ে আছে। আজ প্রিয়াকে অনেক সুন্দর লাগছে। ঘুমন্ত অবস্থায় যে কোনো মানুষকে সুন্দর লাগে, কিন্তু প্রিয়াকে মনে হয় একটু বেশি সুন্দরী লাগছে। সাব্বির আস্তে আস্তে খাট থেকে নেমে প্রিয়ার কাছে গেল। কাছে বসে ডাকতে লাগলো, এই যে শুনছেন, উঠুন। সাব্বিরের ডাক শুনে প্রিয়ার ঘুম ভাঙলো। প্রিয়া চোখ খুলে দেখলো সাব্বির তার পাশে বসে আছে। প্রিয়া তাড়াহুড়ো করে উঠে বসে বলল, কি হলো, এত রাতে আপনি আমাকে ডাকছেন কেন? সাব্বির আমতা আমতা করে বলল, আপনি এখানে শুয়েছেন কেন? প্রিয়া বলল, তাহলে কোথায় শুব? সাব্বির বলল, খাটেই তো শুতে পারতেন। প্রিয়া বলল, খাটে তো আপনি ঘুমোচ্ছেন, তাই আমি ফ্লোরে শুয়েছি। সাব্বির বলল, দেখুন, আপনি আর আমি স্বামী স্ত্রী, আমরা একসাথে ঘুমোতেই পারি। প্রিয়া মনে মনে ভাবলো, তার মানে নীলার টিপস কাজ করতে শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বান্ধবী, কিন্তু মিস্টার, আপনি আমার সাথে যা করেছেন তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করব না। এত সহজে তো আমি আপনার কাছে ধরা দিব না। সাব্বির বলল, কি ভাবছেন? উঠুন, বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। প্রিয়া বলল, আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আমিও বিছানায় ঘুমাবো। প্রিয়া একটু রাগান্বিত স্বরে বলল, আপনার তো মতলব ভালো না। আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন? কিন্তু আমি তো আপনার সাথে এক বিছানায় ঘুমোতে পারি না। তার চেয়ে বরং আপনি ফ্লোরে ঘুমান, আমি বিছানায় ঘুমাই। বলে প্রিয়া উঠে খাটের উপর শুয়ে পড়ল। আর সাব্বির ফ্লোরের উপর বসে ভাবতে লাগলো, আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। কপালে যখন দুর্গতি লেখা থাকে তখন এত সুন্দরী বউ খাটে রেখে ফ্লোরে ঘুমোতে হয়, একেই বলে ভাগ্যে আছে, বুদ্ধিতে নেই। তারপর সাব্বির ফ্লোরে শুয়ে পড়ল। সাব্বির অফিসের চেয়ারে বসে ঘুমোচ্ছে। এমন সময় সাব্বিরের বস রাজু সাহেব রুমে প্রবেশ করলেন। রাজু সাহেব আস্তে আস্তে সাব্বিরের পাশে রাখা চেয়ারে বসে তারপর সাব্বির সাহেব বলে ডাক দিলেন। রাজু সাহেবের ডাক শুনে সাব্বিরের চোখ খুলল। বসকে বসা থাকতে দেখে সাব্বির হতভম্ব হয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। রাজু সাহেব সালামের উত্তর দিয়ে বলল, আপনি অফিস টাইমে ঘুমোলে অফিসের কাজকর্ম কি করে চলবে? সাব্বির একটু আমতা আমতা করে বলল, না মানে স্যার, গত রাতে। বলতে না বলতে রাজু সাহেব বললেন, সাব্বির সাহেব, আমি বুঝতে পেরেছি আপনি নতুন বিয়ে করেছেন, রাতে তেমন একটা ঘুম না হওয়ারই কথা। রাজু স্যারের কথা শুনে সাব্বির লজ্জায় মাথা নিচু করে ফেলল। রাজু সাহেব আবারও বলল, প্রথম বউকে একটু সময় দিতে হয়। প্রথম যদি বউকে সময় দিতে ব্যর্থ হন, পরবর্তীতে আপনি যতই সময় দেন না কেন বউয়ের পরিপূর্ণ ভালোবাসা পাবেন না। বউকে প্রথম রাতেই নিজের নিয়ন্ত্রণে আনতে হয়, অন্যথায় সারা জীবন বউয়ের বশে থাকতে হয়। বুঝতে পেরেছেন সাব্বির সাহেব? সাব্বির হাসু চোখ মাথা নাড়ালেন। স্যার আবারও বললেন, কাজে একটু মনোযোগ দিন, আমি সেলিমকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। বলে বস উঠে চলে গেল। সাব্বির বসে বসে স্যারের কথাগুলো ভাবতে লাগলো। সাব্বির বাসায় এসে কলিং বেল টিপতেই দরজা খুলে দিল মা। সাব্বিরের হাতে একটা শপিং ব্যাগ। রুমে ঢুকতেই মা বলল, ব্যাগে কি এনেছিস বাবা? সাব্বির বলল, তেমন কিছু না মা, তোমার বৌমার জন্য একটা 3 পিস এনেছি। মা একটা হাসি দিয়ে বলল, দুদিন যেতে না যেতেই বউয়ের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছো? তখন তো বিয়ে করতে চাওনি, বলতে গেলে এক প্রকার জোর করে বিয়ে দিয়েছি। সাব্বির বলল, আহ মা, বাদ দাও তো এসব কথা। প্রিয়া কোথায়? মা বলল, দেখো আছে হয়তো রুমে। ঠিক আছে বলে সাব্বির তাড়াহুড়ো করে চলে গেল। মাও একটা মিষ্টি হাসি দিয়ে তার রুমের দিকে গেল। সাব্বির বেডরুমে ঢুকে দেখতে পেল রুমে প্রিয়া নেই, বাথরুমের দরজা খোলা। তাহলে গেল কোথায়? রুমের চারপাশ ভালো করে দেখে বেলকনির দিকে গেল। বেলকনিতে গিয়ে দেখতে পেল প্রিয়া দাঁড়িয়ে আছে। পেছন থেকে প্রিয়ার কাঁধে হাত রাখলে চমকে ওঠে প্রিয়া। পেছনে ঘুরে দেখে সাব্বির দাঁড়িয়ে আছে। প্রিয়া বুকে থুথু দিয়ে বলল, ও আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সাব্বির শপিং ব্যাগটা প্রিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ। প্রিয়া হাসি মুখে ব্যাগটা নিল। তারপর সাব্বির বলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? প্রিয়া লজ্জাজড়িত কণ্ঠে বলল, হাত ধরবেন কেন? সাব্বির বলল, তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার হাত ধরার অধিকার আমার আছে। প্রিয়া বলল, এই কথাটা কি আগে মনে ছিল না? সাব্বির প্রিয়ার থুতনি ধরে বলল, সরি টু সে। প্রিয়া সাব্বিরের চোখে চোখ রেখে বলল, কখনো আমাকে সরিয়ে দেবে না তো? সাব্বির প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, খুব শক্ত করে আগলে রাখবো তোমাকে সারা জীবনের জন্য। এভাবেই সাব্বির আর প্রিয়ার ভালোবাসার গল্প চলতে থাকে বিরামহীন অনন্ত জীবনের পথে। সম্মানিত দর্শক, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। গল্পটির রচনায় কাজী সাব্বির, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।